মাননীয় এমডিসি শ্রী পদ্মলোচন ত্রিপুরার যে বলল যে 10 দিন সমানে ওর ঘুম হচ্ছিল না, টেনশনে ছিল যে আজকের এই প্রোগ্রাম এটা সাফল্যমণ্ডিত হবে কি হবে না, অর্থাৎ খুব সিরিয়াস। ওর নিজে যেভাবে এখানে বক্তব্য রাখছিল এবং আমরা দেখলাম যে চেষ্টা যদি থাকে তাহলে সেটা যে সাকসেস হয়। আজকে এখানে এত লোক আমার ভাই ও বোনেরা এখানে উপস্থিত হয়েছে তৈবান দলে, সেটাই তার প্রমাণ। আজকে এখানে যে এমডিসি শ্রী পদ্মলোচন ত্রিপুরার উদ্যোগে যে বিশাল জনসভা, পাশাপাশি যে এখানে বস্ত্র বিতরণ এবং বিভিন্ন সামগ্রী বিতরণের যে আয়োজন, সেই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় পবিত্র বিধানসভার বিধায়ক কাকরাবনের শ্রী জিতেন্দ্র মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিন্দু দেবনাথ ধনপুর কেন্দ্রের মাননীয় বিধায়ক, আর যিনি একটু আগে উনার মূল্যবান বক্তব্য আমরা সবাই মিলে শুনলাম, এত সুন্দরভাবে উনি বিস্তৃত আলোচনা এখানে রেখেছেন, আমাদের সবার প্রিয়, আমাদের প্রাক্তন ইস্ট কনস্টিটিউয়েন্সির যিনি আমাদের পার্লামেন্টের সদস্য ছিলেন শ্রী রেবতী ত্রিপুরা মহোদয়। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির আমাদের জনজাতির যুব আইকন শ্রী বিপিন দেববর্মা মহোদয়, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা প্রদেশ বিজেপির। আমি যখন এখানে ঢুকছিলাম ওনার বক্তব্য আমরা শুনছিলাম। এখানে আমাদের প্রদেশ বিজেপির সম্মানিত স্টেট সেক্রেটারি ডেভিড দেববর্মা উপস্থিত আছেন, উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন খুব সম্ভবত, আমি জানি না। এখানে উপস্থিত আছেন শ্রী বিপুল মজুমদার মণ্ডল প্রেসিডেন্ট 23 দনপুরের। তাছাড়া এখানে বিশ্বজিৎ মারাক 32 মাতাবাড়ির মণ্ডল প্রেসিডেন্ট এবং শ্রী বিশ্বজিৎ সরকার কাকরাবনের সম্মানিত মণ্ডল প্রেসিডেন্ট। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা মহোদয়া, জেলা সভাধিপতি সিপাহীজলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এই সিপাহীজলার যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ত্রিপুরা প্রদেশের, ত্রিপুরা আমাদের ভারতীয় জনতা পার্টির শ্রী উত্তম দাস মহোদয়, এবং এখানে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের দলের যারা বিভিন্ন স্তরের যারা প্রতিনিধিরা উপস্থিত, এবং মা ও বোনেরা, বিশেষ করে আমি মা ও বোনেদের বলবো, ভাইরা তো উপস্থিত আছেনই, এবং জনজাতি অংশের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এইরকম একটা বিশাল সংখ্যায় আপনারা আজকে তৈবান দলে আপনারা যখন এসছেন, আমি এখানে এসে এই ভারী মাত্রায় আপনাদের দেখে আমার একটা কথাই মনে হচ্ছিল যে 2026-এর যে আমাদের ইলেকশন হতে যাচ্ছে এডিসিতে, সেই ইলেকশনের কি হচ্ছে বলুন তো, কি হচ্ছে? কুমলুঙে কম্পন শুরু হয়ে গেছে। কুমলুঙে কিন্তু কম্পন শুরু হয়ে গেছে, আমি নিশ্চিত কুমলুঙে কম্পন শুরু হয়ে গেছে। আমরা জানি আগামীকাল আমরা 26শে জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। এখন রাজতন্ত্র আর নেই, কিন্তু গণতন্ত্র, এখন রাজতন্ত্র নেই, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। এবং যে কারণে আজকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, সে রাজ পরিবার থেকে কিন্তু আসেনি, উনি একজন চাইওয়ালা। আজকে এই গণতন্ত্রের কারণে যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, সেই সংবিধান প্রতিষ্ঠিত দিন হচ্ছে 26শে জানুয়ারি।
এবং সেই কারণেই আজকে একজন চাইওয়ালা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী। এবং আমরা এতদিন ধরে দেখেছি বিভিন্ন রাজ্যে যে পরিবারতান্ত্রিক যে পার্টিগুলো আস্তে আস্তে কি অবস্থা হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি, এগুলো আর চলবে না। মানুষ এখন বুঝে গেছে গণতন্ত্রতে মানুষই শেষ কথা, এবং মানুষ এই কারণে গণতন্ত্রের দরকার যে মানুষ যদি তুমি ভালো কাজ না করো, ওই একটা আঙ্গুল, এই এক আঙ্গুলে টিপ দিয়ে আবার তোমাকে বের করে দেব আমি। এবং আজকে আরেকটা খুবই দারুণ দিন, আপনারা সবাই জানেন যে আমাদের ন্যাশনাল ভোটার দিন, ভোটার দিবস। যারা 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে আমি ওয়েলকাম করব যে আপনাদের হাতে এই ত্রিপুরা রাজ্য শুধু না, সারা ভারতবর্ষ আপনাদের হাতে। আপনাদের বুঝতে হবে এই রাজ্য বা এই দেশ আগামী দিন কারা চালাবে, কারা সুদিন দেখাবে, সাধারণ মানুষের জন্য কে কাজ করবে, জনজাতিদের জন্য কারা কাজ করবে, সেই দিনগুলোর জন্য আপনাদেরকে আমি আজকে 18 বছর হয়েছে এবং আপনাদেরকে এই আজকে শুভ দিনে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। বন্ধুগণ, এতদিন ধরে তিপ্রাসা বলে বহু পার্টি এখানে এসেছে, লোকাল পার্টি, বহু পার্টি, কিন্তু আমরা কিন্তু দেখেছি কোনো কাজের কিচ্ছু নেই। যার যার ব্যক্তিগত ইন্টারেস্টের জন্য এই পার্টি তৈরি হয়েছে এবং পার্টিও শেষ। আর আমরা ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে সরকার চলছে, প্রথমেই আমরা অটল বিহারী বাজপেয়ীজি যখন ছিল, আগে দপ্তর অন্যান্য দপ্তরের সাথে যুক্ত ছিল, একটা উইং ছিল। অটল বিহারী বাজপেয়ী যখন আসেন, তারপরে আলাদা করে সেপারেট করে জনজাতিদের জন্য আলাদা ডিপার্টমেন্ট করেন। এবং সেটা আমরা দেখলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন সে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, জনজাতিদের জন্য যেভাবে উনি চিন্তা করেন, বারবার বলছেন যে আমাদের জনজাতিদের আমাদের বুঝাতে হবে এবং তাদেরকে তাদের উন্নয়নের জন্য এতদিন কোনো সরকার চিন্তা করেনি, আমরা তাদের চিন্তা করতে হবে। একদিকে আমাদের পার্টি চিন্তা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটিতে জনজাতি ছাড়া কোনো সময় ভাবা যায় না। ওনাদের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় তাহলে ভারতবর্ষ ডেভেলপ হবে না। আজকে নর্থ ইস্টের হীরা মডেল উনি আমাদের দিয়েছেন, হীরা মডেলে ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন, ইন্টারনেট দিয়েছেন, রেলওয়ে দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তার সাথে আজকে জলপথেরও ব্যবস্থা এখানে করেছেন। শুধু ত্রিপুরা না, নর্থ ইস্টার্ন জোনের বহু জায়গায় আজকে ওয়াটারওয়েজ করেছে এখানে। আগে নর্থ ইস্টার্ন জোনে কি ছিল, যে নর্থ ইস্টার্ন জোনে সব উগ্রবাদীদের আনাগোনা, যাদের সময়ে উগ্রপন্থী সৃষ্টি হয়েছে, বিশেষ করে ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যাদেরকে এই জনজাতিদের ভুল বুঝে যেভাবে উগ্রপন্থার মধ্যে যুক্ত করেছে, তাদের সময় এইগুলো সৃষ্টি হয়েছে। আর আমাদের সরকার আসার পর তাদেরকে আমরা মূল স্রোতে আমরা নিয়ে এসেছি। বন্ধুগণ, আমরা টাকা দিচ্ছি, আমরা ওনাদের রিহ্যাবিলিটেশনের জন্য সব ব্যবস্থা করছি। মাঝখান থেকে অন্য ব্যক্তি এসে বলবে যে সেই সুযোগ নেবে, এগুলো মানুষ খুব ভালো করে বুঝে গেছে এখন, যে যদি দিতে হয়, যদি জনজাতিদের উন্নয়ন করতে হয়, নর্থ ইস্টকে যদি শান্তি রাখতে হয়, ত্রিপুরাকে যদি শান্তি রাখতে হয়, তাহলে একমাত্র আমাদের ভারতীয় জনতা পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা পারেন। আপনারা জানেন প্রায় 11টার থেকে 12টার মতো এই অ্যাকর্ড হয়েছে। আজকে নর্থ ইস্টার্ন জোনের যে একটা শান্তির বাতাবরণ, শান্তি যদি না থাকে উন্নয়ন কোথার থেকে হবে? আজকে আমার মায়েরা বোনেরা ঘর থেকে বেরোবে, সেখানে যদি দেখা যায় একটা আতঙ্কের পরিবেশ আছে। আগে আমরা দেখতাম কি অবস্থা ছিল জনজাতি অঞ্চলে, জনজাতি অধ্যুষিত এলাকায়।
উনাদের সময়ে আমরা দেখেছি সাংবাদিক খুন হয়েছে এখানে। আগরতলার মধ্যে মেইন শহরের মধ্যে এক জনজাতিকে, জনজাতি সম্প্রদায়ের একজন অফিসারকে তার ঘরের ভিতর তাকে এবং আরেকজনকে সে সুখরাম দেববর্মাকে খুন করা হয়েছে, আপনারা সবাই জানেন। এবং যারা খুনি তারা আরামসে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল। এইরকম একটা অবস্থা, খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ। 2021-এর যখন এডিসি ইলেকশন হয় তখনও আমি এই সব জায়গার মধ্যে বহু জায়গায় গেছি। ইলেকশনের আগে একবার তাদের এই খুন সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো আমরা দেখেছি। এখন আমাদের সরকার আসার পর আপনারা বলুন, কোনো জায়গার মধ্যে রাজনৈতিক হিংসা যদি হয়, সাথে সাথে পুলিশ কিন্তু সেখানে কাজে তারা নেমে পড়েন, আইনের শাসনে তাদেরকে নিয়ে আসা হয়। আর আগে সে যে পার্টিরই হোক, কারণ মাননীয় প্রধানমন্ত্রীজি যখন এই অযোধ্যার মধ্যে রাম মূর্তি প্রতিষ্ঠিত করেন, সেখানে রামলালার যখন প্রাণ প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে যখন এখানে ধ্বজা যখন উড়ান, অর্থ কি? এই রাম রাজত্বে আমরা সবাই জানি এটা রাম রাজত্ব না, অর্থাৎ রামের সময়ে এই ভারতবর্ষের মধ্যে আইন ছিল, মানুষ তার পরিষেবা পেয়েছে, সেখানে আইনের শাসন ছিল, শাসন ভালো ছিল সেখানে। সেটাকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে ভারতবর্ষ এখন রাম রাজত্বের দিন এসছে এবং ত্রিপুরাতেও আমরা এখন রাম রাজত্ব আমরা তৈরি করতে চাই। গুন্ডামি করে, কাউকে জবরদস্তি করে, আজকেও আমার কাছে খবর এসছে এখানের প্রোগ্রামে যদি কেউ যাতে না আসতে পারে রাস্তার মধ্যে আটকানোর ব্যবস্থা করা হয়েছে। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের রাজনীতি? আসারাম বাড়িতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে সেখানে গিয়ে আমাদের জনজাতি গোষ্ঠীর 5-6টা ছেলে, আমাদের পার্টির ছেলে, তারা সেখানে মোবাইল চালিয়ে এই মন কি বাত অনুষ্ঠান দেখছিল, তাদের উপর ওরা আক্রমণ করেছে, প্রাণঘাতী হামলা করেছে, বিভিন্ন জায়গায় এই ধরনের হামলা করেছে। বলছে কি যে না, ন্যাশনাল পার্টিকে এই ডিসি এলাকা আসতে দেবে না, ন্যাশনাল পার্টি ভারতীয় জনতা পার্টিকে আটকে দেবে। এই ক্ষমতা কারোর নেই, কারোর ক্ষমতা নেই। ন্যাশনাল পার্টি আসবে, ভারতীয় জনতা পার্টি যাবে, প্রতিটা মানুষের কাছে যাবে এবং মানুষের জন্য, জনজাতিদের জন্য বিশেষ করে যে কাজগুলো এই পার্টি করেছে সেগুলো মানুষের ঘরে ঘরে আমরা নিয়ে যাব। বন্ধুগণ, ঘুম থেকে উঠে কিছু তো নেই, কোনো ফিলোসফি তো ওনাদের কাছে নেই। দুটো ফিলোসফি আছে, একটা হচ্ছে একটা হচ্ছে বিভেদ সৃষ্টি করে দাও, জাতি জনজাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, একটা এই ধরনের যে ব্যবস্থা এই। আরেকটা হচ্ছে গায়ের জোর ব্যবহার করো। এই রাজনীতি আমরা চাই না, আর এই রাজনীতি আমরা করতেও দেব না আগামী দিন। আমরা থানসা বলছে, আমরা সারা ত্রিপুরায় আমরাই হচ্ছি থানসা, যে সমস্ত জাতি জনজাতি, আমাদের যারা মণিপুরীরা আছেন, সংখ্যালঘুরা আছেন, সবাইকে নিয়ে আমরা চলতে চাই। এখন আবার নতুন আরেকটা, ঘুম থেকে উঠে ভাবে এটা তো কাজ হচ্ছে না ভাই, মুশকিলে পড়ে গেলাম, তাহলে আরেকটা ইস্যু বের করতে হবে। কি ইস্যু? যে আগামী দিন এখানে জনজাতি মুখ্যমন্ত্রী হবে। ভালো, জনজাতি মুখ্যমন্ত্রী হলে তো আমাদের আপত্তি নেই। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এখানে জনজাতি মুখ্যমন্ত্রী দশরথ দেববর্মা মহোদয় এখানে হয়েছেন। সংখ্যাধিক্যের কারণে যদি হয় এত অসুবিধা কি আছে? জনজাতি মুখ্যমন্ত্রী এখানে ত্রিপুরাতে এসসি সম্প্রদায়েরও মুখ্যমন্ত্রী হয়েছে, মণিপুরী সম্প্রদায়েরও মুখ্যমন্ত্রী হয়েছে, বাঙালিদেরও মুখ্যমন্ত্রী হয়েছে। তাহলে এই যে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে রাজনীতি করা, এ আর কতদিন চলবে? এইভাবে চলবে না। আমি সব জায়গায় বলি যে এই ইস্যু যখনই একটা শেষ হয়ে যায় আরেকটা ইস্যু, আরেকটা কি ইস্যু? যে এখন আমাদের সাথে
যে অ্যাকর্ড হয়েছে, এত বছর হয়ে গেল, এতদিন হয়ে গেল, অ্যাকর্ডটা কেন হচ্ছে না? একবার এক একটা অ্যাকর্ড যখন হচ্ছে না, সেই অ্যাকর্ডে কি লেখা ছিল যে 6 মাসের মধ্যে কোনো রকম আমরা আন্দোলন করব না, কোনো জায়গার মধ্যে আমরা কাউকে মারব না। ডে 1 থেকে, যেদিন থেকে এই অ্যাকর্ড হয়েছে তারপর দিন থেকে শুরু বিভিন্ন জায়গায় মারপিট, সন্ত্রাস ইত্যাদি করছে। তাহলে অ্যাকর্ডটা কোন দিক থেকে হবে? এই অ্যাকর্ড তো তোমরাই ভাঙলে। তারপরও ওনাদের সাথে আমি ভালোভাবে কথা বলেছি, আমাদের সরকার ভালোভাবে কথা বলছে, কিন্তু এমনভাবে একটা দাদাগিরির যে একটা চিন্তা যে আমাদের ছাড়া চলবে না, সেটা তো কোনো অবস্থায় ভারতীয় জনতা পার্টি সেটাকে কোনো অবস্থায় সেটাকে মানবে না, আগামী দিনেও মানবে না। গায়ের জোর দেওয়া হবে না। যদি থাকতে হয় সহাবস্থার মধ্যে সুন্দরভাবে থাকতে হবে। ভারতীয় জনতা পার্টির সাথে যেহেতু এসেছো, আমরা চাই আমাদের ভারতীয় জনতা পার্টির যে সব সময় রয়েছে যে আমাদের যারা পার্টনার আছে, আমাদের সাথে যারা আছেন, তাদেরকে আমরা কিন্তু ছাড়ি না। কেউ যদি যেতে চায় কোনো নো প্রবলেম, কিন্তু আমরা অ্যালায়েন্সের যে ধর্ম, সেই ধর্ম আমরা পালন করি। কেউ যদি অ্যালায়েন্সের ধর্ম পালন করতে না চায়, এটা তাদের বিষয়, আমাদের সমস্যা নাই। কিন্তু জনজাতিরা যাদের আমরা জানি, যারা এতদিন ধরে আমি যেটা দেখেছি অত্যন্ত কোমলমতি, তাদেরকে নানাভাবে উল্টো পাল্টা বুঝিয়ে তাদেরকে নানাভাবে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। এখন মানুষ বুঝে গেছে। এই ভারতীয় জনতা পার্টি আসার পর 2019 থেকে আমাদের 2018-তে আমরা ত্রিপুরাতে আসলাম, 2024 পর্যন্ত আমরা 7 জন জনজাতি যারা বিশিষ্ট ব্যক্তিরা, যেখানে তাদের বিশিষ্টতার জন্য জানা যায়, তাদেরকে পদ্মশ্রী উপাধি দেওয়া হয়েছে। সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতীয় জনতা পার্টির কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমাদের একটু আগে আমার রেবতীবাবু বলেছেন যে ত্রিপুরার এই যে আমাদের সিপাহী জলার, আজকে একটু আগেও সেখানে প্রোগ্রাম করে এসেছি, সেই জায়গার উনি যখন উপমুখ্যমন্ত্রী ছিলেন, যে ডেভেলপমেন্ট সেখানে হয়েছে, বিশ্রামগঞ্জ থেকে শুরু করে সমস্ত উনার যে কেন্দ্র, সমস্ত জায়গায় ত্রিপুরা রাজ্যের আর কোথাও কোনো এই ধরনের কিন্তু ডেভেলপমেন্ট হয়নি। ঠিক আছে, হার জিত থাকবে, এবং ত্রিপুরায় কিন্তু একটা ইতিহাস হয়েছে। জিষ্ণু দেববর্মা সেখানে হাইয়েস্ট ভোটে উনি ইলেকশন সেখানে কিন্তু জিতেছেন। পরবর্তী সময়ে এই রাজনীতির কলা কৌশলে হেরেছেন, ঠিক আছে, কিন্তু আজকে এই জিষ্ণু দেববর্মা মহোদয়কে রাজ পরিবারের এক সন্তান, উনাকে তেলেঙ্গানার মতো জায়গার মধ্যে এত বড় রাজ্যের সেখানে উনাকে রাজ্যপাল বানিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রীজি আসার পর আজকে জনজাতিদের কোনো সময় রাষ্ট্রপতি কোনো দিন হয়নি, সেখানে আজকে এই দ্রৌপদী মুর্মুজি একদম অজগায়ের উড়িষ্যার এক ব্যক্তি মহিলা, উনাকে আজকে রাষ্ট্রপতিজি বানিয়েছেন। একের পর এক এটা বুঝতে হবে আমাদের যে কারা এই জনজাতিদের নিয়ে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস, একমাত্র সেটা আমাদের ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে। যে সবার উন্নয়ন চাই আমরা, উন্নয়নের প্রধান শর্তই হচ্ছে আইন শৃঙ্খলা। আজকে আইন শৃঙ্খলা কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 20 বছরের মধ্যে 20 বছরের ইতিহাস ত্রিপুরাতে 8.2% ক্রাইম রেট কমে গেছে ত্রিপুরাতে আজকে। এটা আমাদের জন্য আজকে বাইরের থেকে এর জন্য ইনভেস্টর ত্রিপুরাতে আসছে এখানে। কালকেও আপনারা ডোনার মিনিস্টার এখানে এসেছেন জ্যোতিরাদিত্যজি, উনি বলছেন যে যেভাবে ত্রিপুরাতে পর্যটনের সম্ভার এখানে, এবং প্রায় 800 কোটি টাকার মতো এখানে আজকে এখন অলরেডি দিয়ে দিয়েছেন, আরও আগামী দিন দেবেন। সেই ওনার ডোনার মিনিস্ট্রি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তাভাবনা, সেইভাবে ত্রিপুরাকে আজকে ডেভেলপ করা হচ্ছে। রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় সমাজপতিদের সাথেও আজকে আমি কথা বলেছি এখানে আসার আগে। ওনারাও কিছু কিছু দাবি আমার সামনে রেখেছেন।
আমরা বললাম উন্নয়ন অন্তহীন। এতদিন ধরে ৩৫ বছরের রাজত্ব আপনারা দেখেছেন, কংগ্রেসের পিরিয়ডও আপনারা দেখেছেন, জনজাতিদের ভোট বাক্সেই পরিণত করেছে। ইস্যু শেষ, আরেকটা ইস্যু তাড়াতাড়ি বের করতে হবে। সেটা কি ইস্যু? ইস্যু হচ্ছে যে আমাদের রোমান স্ক্রিপ্ট করতে হবে। আরে রোমান স্ক্রিপ্ট, এটা আবার কি রোমান স্ক্রিপ্ট? বিদেশের যে স্ক্রিপ্ট তুমি কেন নেবে? ককবরক ভাষার আমরা উন্নয়ন করছি, ভাষার সাথে আমাদের সমস্যা নাই, ভাষা তো আমরা উন্নয়ন করছি, কিন্তু এটাকে দেখুন কিভাবে বানিয়ে বলছেন যে আপনাদের যে ছেলে মেয়ে তাদেরকে ইংরেজি পড়াবেন না, কি বাংলা পড়াবেন? আমরা তো বলছি বাংলার সাথে আপনি সরিয়ে দিন, বাংলার দরকার নেই। কিভাবে স্ক্রিপ্টের সাথে একটা এই যে একটা ডিভাইডেড পলিসি করার, আমরা বলছি ককবরকেই পড়তে হবে, নো প্রবলেম, কিন্তু সেটা আপনারা নিজেরা স্ক্রিপ্ট তৈরি করুন না, নিজেরা তৈরি করুন। আপনি হিন্দিতে আপনারা কথা বলেন, দেবনাগরীতে কথা বলেন, দেবনাগরী নেন না, দেবনাগরী আমরা নেব না। যদি দেবনাগরী না নেন নো প্রবলেম, ইন্ডিজিনাস করুন। চাকমারা যদি নিজেদের স্ক্রিপ্ট করতে পারে তাহলে আপনারা কেন স্ক্রিপ্ট করতে পারেন না? একটা ইস্যু চাই, পরীক্ষা আসছে, গতবারেও এই ধরনের প্রবলেম ওরা করেছে। আমি শেষ পর্যন্ত বললাম ঠিক আছে, আমার প্রবলেম নেই, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে যদি কেউ রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় ও কোনো অসুবিধা নেই, অর্থাৎ স্ট্যাটাস কিউ আমি বলেছি, অর্থাৎ রোমান স্ক্রিপ্টেও পরীক্ষা দিতে পারবে, আবার বাংলা হরফেও পরীক্ষা দিতে পারবে, প্রবলেম নেই। বাই দিস টাইম আপনারা আপনাদের স্ক্রিপ্ট তৈরি করুন। আমার কাছে বহু জনজাতির বিদ্বান ব্যক্তিরা আমার কাছে এসছেন, ওনারা বলছেন আমরা স্ক্রিপ্ট আমাদের কাছে তৈরি আছে, আমরা স্ক্রিপ্ট দেব না, আমরা এই স্ক্রিপ্ট নেব না, কারণ ইস্যু শেষ হয়ে যাবে। এবং বিধানসভার মধ্যে আমি বলেছি যে এই যে পরীক্ষা হয়েছে, দেখা গেছে অত্যন্ত সামান্য কিছু লোক মাত্র রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে, আর বাকি বাংলা স্ক্রিপ্টে পরীক্ষা দিয়েছে। আমি বলছি ঠিক আছে, বাংলা আমাদের দরকার নেই, আপনার যদি গায়ে চুলকানি হয় বাংলা নিয়ে, আমার হ্যাভ নো প্রবলেম। রবীন্দ্রনাথ ঠাকুরকে ৭-৭ বার আপনি এনেছেন এখানে, আপনারা কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি নেক্সট জেনারেশন, আপনার যে নেক্সট জেনারেশন তাদেরকে কি জবাব দেবেন? যে রোমান স্ক্রিপ্ট এটাকেও আবার নতুনভাবে কি বলছেন যে ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট ব্যবহার করতে পারে আমাদের কি অসুবিধা? আরে ওরা যেটা করেছে আমরা কেন করব? আমরা একদিকে বলি আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আমরা রাখবো, আবার আরেক দিক দিয়ে যে ফ্যাক্টরির থেকে যেভাবে অর্ডার দেওয়া হয় সেইভাবে এই রোমান স্ক্রিপ্টের পেছনে আপনারা পড়ে আছেন। আমি যুক্তি দিয়েছি, যদি এই স্ক্রিপ্ট আপনারা ব্যবহার করেন তাহলে যে আমাদের 8th শিডিউলের মধ্যে সেটা গ্রহণ করবে না, কারণ 8th শিডিউলের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে যে বাইরের স্ক্রিপ্ট কোনো অবস্থায় সেটাকে মান্যতা দেওয়া হবে না। বোঝানোর চেষ্টা করি, ঘরের ভিতরে একরকম বলে বাইরে গিয়ে আবার লেলিয়ে দেয়। এই যে একটা রাজনীতি করছে ছোট ছোট কোমলমতি ছেলে মেয়েদের, আমি তাদের কাছে অনুরোধ করব, বুঝতে পারছে, এখনো বুঝতে পারছে, আমি জানি ওনারা এখন বুঝতে পারছেন যে নেক্সট জেনারেশন, আমি ওনাদেরকে, ওরা যখন আরেকবার এরকম স্ট্রাইক করেছিল, আমার সাথে দেখা করেছিল, আমি ওনাদেরকে বলেছি যে নেক্সট জেনারেশনকে তোমরা কি বলবে? এর মধ্যে 1-2 জন বলেছেন না স্যার, দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ওয়েজ, আমরা তো এইভাবে চিন্তা করিনি। তা আমি বললাম তাহলে করো, তোমরা, তোমাদের এডুকেটেড পার্সন আছে, আমার কাছে প্রায়শ আছেন না। ওই যে বললাম ফ্যাক্টরি, আবার ফ্যাক্টরি বললে আবার জিজ্ঞেস করে ফ্যাক্টরির নামটা বলার জন্য, অদ্ভুত বসে থাকে। আজকেও বাসনের পর আমি নিশ্চিত আবার জিজ্ঞেস করবে, উনি যে এটা বললেন উনি এটা পরিষ্কার করে বলুক না। এই যে অবস্থা চলছে এইভাবে কতদিন চলবে? আমি আবার যদি বলি যে উই আর বিগ ব্রাদার, উই আর নট বিগ ব্রাদার, আমাদের ব্রাদার কিচ্ছু নেই, অদ্ভুত, কিছু বলাও যাবে না।
মানে কোন জায়গায় কখন কি বলছেন, কখন কি বলবেন না বলবেন কেউ কিছু জানে না। এইভাবে একটা রাজ্য কোনো অবস্থায় চলতে পারে না। এটা আমরা দেখেছি 2021-এ যখন এডিসির ইলেকশন হয়, আবার যদি বলি 28টার মধ্যে 28টা আমরা পাবো, আর রাজনীতির মধ্যে এইভাবেই বলতে হবে 28টার মধ্যে 28টাই পাবো পরিষ্কার, এবং 28টার মধ্যে 28টাই পেতে পারি আমরা। এখন বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, ভারতীয় জনতা পার্টির যাকে বলবে তাকেই আজকে জনজাতিরা ভোট দেবে, এবং আমি নিশ্চিত যে 28টার মধ্যে 28টাই আমরা পাবো আগামী দিন। এবং আমি জানি সেটাকে বলবে 28টার কথা কি করে বলেছেন, আরে আপনারাই তো বলেছেন কতদিন, একবার কি বলেছেন, আমরা ঠিক করেছি আমরা বেরিয়ে যাব। কখন কি বলেন আমরা বেরিয়ে যাব? আমাদের এমুক আগে আমাদের সাথে এমুক বলেছে, এখন সেটা বলছে না। কথা হয়েছে, সব ফাইনাল হয়েছে যে এই জিনিস আমরা পারবো, আর কোনটা কোনটা পারবো না সেটা আমরা দিল্লিতে পাঠিয়েছি। দিল্লি থেকে যখনই ডাক দেবে ঠিক এই মুহূর্তে আমাদের কার্যকর্তাদের মারে, আমাদের কার্যকর্তাদের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ করে, পার্টি অফিস পুড়িয়ে দেয়। এবং সেইগুলোর মধ্যে এখন আবার যদি আমি বলি যে পার্টির মধ্যে যারা ঢুকেছে এগুলো হচ্ছে কমিউনিস্টের দল, সব হারমাত বাহিনী এসে ঢুকেছে। এখন এটা যদি বলি আবার কমিউনিস্ট থেকে কিন্তু আজকে আবার ফোনা ধরে তুলবে, বলবে উনি যে এটা বলেছেন যে ত্রিপুরার এই পার্টির সাথে আমাদের লোক ঢুকে গেছে, মুখ্যমন্ত্রী কি সেটা বলতে পারেন? একটা মুখ্যমন্ত্রী এরকম একটা জায়গায় দাঁড়িয়ে, মানে এমন অ্যালার্জি, এখন কোনো কথা বলাও মুশকিল। আগে বলতো এই মুখ্যমন্ত্রী তো নন পলিটিক্যাল, সবসময় বলতেন উনি তো ডাক্তার মানুষ, নন পলিটিক্যাল। এখন যখন পলিটিক্যাল কথা বলছি তারপরে বলছে এদের অসুবিধা হচ্ছে। ওনাদের এলওপি সাহেব উনি একদিন বলেছেন যে 2028-এর আগেই ভারতীয় জনতা পার্টি শেষ হয়ে যাবে। 2028-এর আগে বসে আছে, কি বা কেন শেষ হয়ে যাবে এই পার্টি? ওরা নিজেদের মধ্যে ঝগড়া, কাজে ওরা নিজেরাই ধ্বংস হবে। কারণ আমাদের কাছে ইতিহাস আছে কিভাবে 77, 78, 79-এ আমরা ঢুকেছি, ল্যাটারাল এন্ট্রিতে বসে আছে, কবে এসে ঢুকে যাবে। কংগ্রেসের সাথে তো হাত মিলেই ফেলেছে, এখন বসে আছে, নিজের হিম্মত নেই যে ভালো কাজ নিয়ে মানুষের কাছে যাবে। কবে আমরা নিজেরা ঝগড়া করে আমাদের পার্টি বা আমাদের সরকার চলে যাবে তবে ওনারা এসে বসবেন। এই হচ্ছে পার্টির দুর্দশা বর্তমানে। বন্ধুগণ, একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়াই দেশকে শক্তিশালী করা যাবে না। আগে দেখতাম আমাদের 2014 আগে খালি নিন্দা, मैं निंदा करता हूं। এই টেররিস্টরা একবার আক্রমণ করত, আমাদের সোলজারদেরকে মেরে তার গলা কেটে আমাদের ভারতবর্ষে ফেলে রাখতো। ত্রিপুরারও অনেক মানুষ ছিল, অনেক জনজাতিও আছে, এবং নিন্দা করতা হুঁ। আর 2014 পর মাননীয় প্রধানমন্ত্রী যখন এলেন, कोई निंदा फिंदा नहीं है, मैं छोड़ूंगा नहीं किसी को, मैं छोड़ूंगा नहीं। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক, এবার অপারেশন সিন্দুর। এবং উনি কি বলছেন, আমাদের ইউনিয়ন মিনিস্টার যে ফরেন মিনিস্টারের মাধ্যমেই বলেছেন, কি বলছেন, যখন এই অবস্থা যে ব্ল্যাকমেলিং করা হতো, পরমাণু বোমা ফাটিয়ে দেবে পাকিস্তান, বলছে এইসব ব্ল্যাকমেলিং এর দিন চলে গেছে, ঘর মে ঘুসকে মারুঙ্গা। প্রায় 100 কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে 26 জনকে মেরেছে 26 মিনিটে, 9টার থেকে 10টার মতো এই টেররিস্টদের ঘাঁটিকে ধ্বংস করে ফেলেছে। এই হচ্ছে আমরা একটা গার্জিয়ান আমরা পেয়েছি। গার্জিয়ান উইক হলে, ইঞ্জিন গাড়ির যদি আপনার ট্রেনের সামনের ইঞ্জিন যদি খারাপ হয়, ভালো না চলে, তাহলে আপনার সামনের দিকে এগোবেন কি করে? আমি সেদিন শুনছিলাম একজন আমাদের ইউনিয়ন মিনিস্টার বলছেন, খুব সুন্দর কথা বলছিলেন, যে কংগ্রেস, সিপিএম এবং এইসব যে লোকাল পার্টি, কারোর নামে, কারোর পতাকার মধ্যে ওনার ছবি ইত্যাদির পতাকা দিয়ে যে পার্টিগুলো আছে, বলছে तुम लोग वो स्टेशन में बैठे रहो, हम लोग 2047 में जा रहे हैं,
टाटा बाय बाय, और हम लोग आगे बढ़ रहे हैं, और डबल इंजन सरकार तो और जल्दी जल्दी जाएगा, टाटा बाय बाय। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এত স্পিডে এখন চলছে। আমাদেরকে ধরে রাখার উপায় নেই, ভয় দেখে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যাবে না। আমাদেরকে অনেক সময় এখন তো ওই বলে না যে এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, যেরকম বলবে সেই রকম আমরা করব। মুখ্যমন্ত্রী এখন সরে যাচ্ছে, মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিবে, ভালো, সরিয়ে দিন, নো প্রবলেম, কিন্তু ওই সাম্প্রদায়িক সুরসুরি লোক চলে যাচ্ছে, হাঁটছে না, থাকছে না, ধরে রাখতে হবে। আগে আমার কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন, ডেপুটেশন দিতে এসে বলছেন কি ব্যাপার, 5-6 দিন ধরে আমার সাথে। আমি বললাম ঠিক আছে, আসুক, দেখা করুক, নো প্রবলেম, আমি সবসময় সম্মান করি। আসার পরে আমাকে বললেন যে এরকম, তো এর মধ্যে আগে যে স্ক্রিপ্ট ছিল রুমানের সাথে আবার আরেকটা ঢুকিয়ে দিয়েছে। আমি বললাম আবার কবে আরেকটা ঢুকাবে? এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে আর কতজনকে আটকাতে পারবে না তোমরা? যাই হোক, ওনাদের সাথে ভালোভাবে কথা বলেছি। বাইরে গিয়ে বলছে মুখ্যমন্ত্রী রাজি আছে, মুখ্যমন্ত্রী খুব ভালো, খুব ভালো, মানে আমার সাথে দেখা করা। বাইরে গিয়ে বলছে, আমাকে অনেক সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছেন এটা কি। আমি বললাম সৌজন্যতার সাথে জন্য আমি দেখা করেছি, এর অর্থ ওই না, উই স্ট্যান্ড বাই আওয়ার অরিজিনাল স্টেটমেন্ট। কোনো অবস্থায় আমাদের কেন্দ্রের নেতৃত্ব কোনো অবস্থায় রোমান স্ক্রিপ্টকে মান্যতা দেয় না, যত বড় আন্দোলনই হোক তাতে কোনো লাভের লাভ হবে না। আমরা চাই ইন্ডিজিনাস দেবনাগরীবাদ, বাংলাবাদ, ভারতবর্ষের যে কোনো, যদি মনে করো যে কোনো স্ক্রিপ্ট রাজি না, তামিলনাড়ু একবার বলেছিলেন যে রাজি আছে, এখন আবার পিছিয়ে হটে গেছে। আমি বললাম নো প্রবলেম, তাহলে ইন্ডিজিনাস নিজেদের করো, আগামী দিন নেক্সট জেনারেশন, আদারওয়াইজ নেক্সট জেনারেশন কি হবে? খালি সেই রোমান স্ক্রিপ্ট নিয়ে, ইংরেজি নিয়ে কথা। ইংরেজি ল্যাঙ্গুয়েজ একটা আলাদা, ইংরেজি শিখা একটা, কিন্তু এটাকে দেখুন কিভাবে মানে বিকৃতি করে বলছে, কিভাবে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। এইভাবে বছরের পর বছর এই জনজাতি কোমলমতি আমার ভাই বোন, আমার ছেলে মেয়েদের, তাদেরকে বিভ্রান্ত করেছে। আমরা এই যতগুলো টেররিস্টের আজকে এটিটিএফ, এনএলএফটি, তাদেরকে আমরা এই মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, অমিত ভাই যে নেতৃত্বে আজকে এখানে ত্রিপুরাতে যে মৌ হয়েছে, এর জন্য তাদের রিহ্যাবিলিটেশনের জন্য কে প্যাকেজ দিয়েছে? 250 কোটি টাকা আমরা দিয়েছি। মাঝখানে অন্যরা কি করে ঢুকবে? আজকে এই আমাদের যারা রিয়াং শরণার্থীরা এসছে, তাদের জন্য প্যাকেজ প্রথমে 500 কোটি টাকা ছিল, কে দিয়েছে? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার দিয়েছে, ত্রিপুরা সরকার দিয়েছে। মাঝখানে অন্যরা কেন ঢুকবে? আমাদের করছি আমরা, আর আমাদের হয়ে এমন একটা ভাব দেখাবে আমরা করছি, আপনাদের আন্দোলনের জন্য হচ্ছে, এরকমটা না। আমরা দেখেছি দিল্লিতে অনেক আন্দোলন হয়েছে, কিছু কাজের কাজ কিচ্ছু হয় না, কারণ রাষ্ট্রের জন্য এই ভারতীয় জনতা পার্টি, রাষ্ট্রের জন্য, মানুষের জন্য, সবকা সাথ, সবার জন্য, সবকা বিকাশ, সবার বিকাশ, সবার উন্নয়ন, সেই দিশায় চলে, কাউকে আলাদাভাবে দেখে না। এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এইভাবে উল্টোপাল্টা কথাবার্তা বলে এখনো সময় আছে, যদি ভালোভাবে চলেন তো ভেরি গুড, ওয়েলকাম, নো প্রবলেম। আমরা আগামী দিন ত্রিপুরাকে, আমরা বারবার বলছি যে এক নতুন ত্রিপুরা আমরা তৈরি করব। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন অপারেশন সিন্দুর করার পরে উনি কি বলেছেন, যখন বাইরের থেকে বহু লোক এসে ইন্টারফেয়ার করার জন্য, উনি বলেছেন উই ডোন্ট নিড এনি প্রিচার, পরামর্শদাতার আমাদের দরকার নেই, উই নিড পার্টনার। সো ইন পলিটিক্স অলসো ইন ত্রিপুরা উই ওয়ান্ট অনলি পার্টনার, নো প্রিচার উই ডোন্ট ওয়ান্ট। আর এবং প্রিচার যারা কন্টিনিউয়াস খালি গন্ডগোল, নানা রকমভাবে প্রবলেম ক্রিয়েট করবে, তাদেরকে তো কোনো অবস্থায় আমরা মান্যতা দেব না। বন্ধুগণ, আমাদের ভাই বোনদের জন্য, জনজাতিদের উন্নয়নের জন্য আমাদের যা যা দরকার আমরা সেটা করব। আপনারা দেখেছেন এর মধ্যেও আমরা মহারাজাদের সবচেয়ে বেশি, এর আগে কমিউনিস্টরা মহারাজাদেরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল।
আমরা আসার পর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে মাননীয় প্রধানমন্ত্রীজি সেই এয়ারপোর্টের নাম দিয়েছে। এর আগে তো কেউ দেয়নি। এখন সুযোগ এসছে, গণতন্ত্র এতদিন ধরে আপনাদের মনে পড়েছে, 2021-এর আগে আপনাদের তো খবরই নেই। সেই জায়গায় আমরা আপনাদের সম্মান দিচ্ছি। আজকে কামান চমনির যে একটা আইল্যান্ড ছিল মহারাজা বীর বিক্রমের, সেখানে আমার বাড়ির সামনে আমরা ছোটবেলায় দেখেছি, সেখানে 0 মাইল ফলক, সেটাকে আমি মাটির থেকে উঠিয়েছি, চোখের সামনে আমি দেখতাম। সেটাকে উঠিয়ে আজকে এখানে মহারাজা বীর বিক্রমের সেখানে মূর্তি আমি এখানে বসিয়েছি বন্ধুগণ। তা আমরা সম্মান দিচ্ছি। আজকে এস.ডি. বর্মনের কথা কে না জানে? উনি একজন পরিবারের একজন ব্যক্তি, এত বড় সুরকার, এত বড় গায়ক সারা পৃথিবীর মধ্যে নেই। উনাকে এয়ারপোর্ট থেকে আসার পথে উনার মূর্তি, আমি যখন মুখ্যমন্ত্রী হই, একটা পূর্ব বয়া মূর্তি উনার নামে আমরা সেখানে কিন্তু প্রতিষ্ঠিত করেছি। একের পর এক আমরা মহারাজাদের সম্মান আমরা দিয়েছি। তা আমরা সবাইকে যেমন সম্মান দিই, 500 বছরের যে মাণিক্য ডাইনেস্টি, ওনাদেরকে আমরা সম্মান দিই। এত কাজ করেছে, স্কুল কলেজ সব দিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে এখন এই গণতন্ত্র যুগে এখানে তুমি বা আমরা, আপনারা যা বলবেন সেটা আমরা করব, এইভাবে চলবে না। দেশ এইভাবে চলে না। দেশ দেশের মতো চলবে, রাজ্য রাজ্যের মতো চলবে। সাধারণ মানুষের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সলভ করার জন্য আমরা এখন সরকারে বসছি। আগের সরকার আমরা কি দেখতাম? খালি প্রবলেম ক্রিয়েট করে, অর্থাৎ প্রবলেম ক্রিয়েট করার সরকার ছিল। আর আমাদের সরকার হচ্ছে সলিউশনের সরকার। এডিসির কি অবস্থা দেখেছেন? সেটা যে কোনো কারণেই হোক, আমরা মাত্র 11টার মধ্যে আমরা সেই 2021-এ আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, 2টোর মধ্যে খালি ফ্রেন্ডলি করেছি। তারপরেও আমরা সেখানে 9টা, পরবর্তী সময়ে আরও একটা, আউট অফ 28 আমরা 10টা কিন্তু সেখানে আমরা ভোট, আমরা এডিসি আমরা পেয়েছি সেখানে। আমরা মাত্র এই 11টার মধ্যে এতগুলো, তাহলে আমাদের শক্তিটা কোথায়? বলছে आइए मैदान में, आइए देखता हूं क्या होता है। मैं भी बोलता हूं मैदान में हम भी देखेंगे आप क्या करोगे, हम भी देखेंगे क्या करोगे आप। हम लोग आराम से बात करना चाहते हैं, आराम से सोचना चाहिए। यू शुड बी इन योर माइंड। अंदाजी में हल्ला करके और गलार শিরা ফুলিয়ে কথা বললেই মানুষ এখন শুনে না। কাজ দেখাতে হবে। এডিসির সম্পর্কে আমাদের পদ্মলোচন মহোদয় অলরেডি বলেছেন যে হোয়াইট পেপার আমরা দাবি করেছি। এডিসির মধ্যে কিন্তু আমরা অ্যালায়েন্সে নেই, আমরা কিন্তু এডিসিতে অ্যালায়েন্সে নেই, আমরা কিন্তু এডিসিতে আমরা অপোজিশনে। কাজে আমরা অপোজিশন পার্টি হিসাবে আমরা এডিসির জন্য আমরা কথা বলতে পারি। আমাদের 28-এ ইলেকশন হবে, সেটা পরে দেখা যাবে। এখানে আমাদের রোল এখানে কিন্তু পার্টনার হিসাবে না, এটা বুঝতে হবে বন্ধুগণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 71% যদি আপনি 69% যদি আপনি প্রায় অ্যাবাউট এই ত্রিপুরার প্রায় ধরুন 70%ও যদি আমি বলি ত্রিপুরার এডিসি অধ্যুষিত এলাকায়। তো ত্রিপুরার উন্নয়ন যদি করতে হয়, যত উন্নয়ন হচ্ছে ন্যাশনাল, আমাদের যে ন্যাশনাল যে রোডগুলো হচ্ছে, এতগুলো রোড, 6টা ন্যাশনাল রোড হচ্ছে, বেশিরভাগ জনজাতি অধ্যুষিত এলাকায়। এবং সেখানে জনজাতিদের জন্য তাদেরকে এখন যেভাবে অ্যাকুইজিশনের জন্য বেশিরভাগই জনজাতিরা কিন্তু সেখানে পাচ্ছে বন্ধুগণ। এবং যে কোনো প্রকল্প আমরা যেখানেই করি, এই 70% আমি বললাম এডিসি ছাড়া অসম্ভব। 30% নন এডিসি এলাকা। যে কোনো আজকে আমি বাজেটের সময় আমি বলেছি, বিধানসভায় আমি বলেছি, আমাদের যখন 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল, সেখানে কমিটেড এক্সপেন্ডিচার আমাদের আছে, বেতন আমাদের দিতে হবে, যারা অলরেডি পেনশন পাচ্ছে দিতে হবে, আমরা যে 2,000 টাকা করে যে ভাতা দিচ্ছি সেটা দিতে হবে, আমরা যে ঋণ নিয়েছি সেটা আমাদের দিতে হবে, সেটার থেকে আপনি বাদ যাবেন না। এই 27,000 কোটি টাকার মধ্যে
আমরা এডিসির উন্নয়নের জন্য কত পার্সেন্ট আমরা দেই? 39.06% আমরা এডিসির জন্য দেই। আর এইবার 2025-26 অর্থ বছরে সেটা 40%-এর উপরে যাবে। বলছে পয়সা দেয় না, পয়সা দেয় না। কে কোথায় যায় সবাই জানে, সবাই জানে কে কি করছে সেখানে। উন্নয়নের নামে প্রহসন আর চালাবে ত্রিপুরা। ত্রিপুরার কি দুর্দশা হবে এক এডিসি দেখেই বোঝা যায়। আজকে আমরা কিন্তু লাকি যে এখানে জুট আমল ত্রিপুরাতে কোনো এক সময় ছিল। কংগ্রেসের জুট আমল আমরা দেখেছি, মানুষ ভয়েও আর কংগ্রেসকে আনবে না। এডিসিতে এখন যারা চালাচ্ছেন এটা কিন্তু আমাদের জন্য একদিকে ভাগ্য ভালো যে এটাকে সামনে রেখে আগামী দিন যারা এডিসি চালাচ্ছেন যেভাবে দুর্নীতি ওরাও ওখানে করছে সব খবর আমার কাছে আছে। এই জনজাতি ভাই বোনেরা আগামী দিন ওনাদেরকে কোনো অবস্থায় আর বসতে দেবে না, এটা নিশ্চিত আপনারা থাকতে পারেন বন্ধুগণ। এর জন্যই বলছি 28-28। কংগ্রেস তো শূন্য অলরেডি গত ইলেকশনে, সিপিএমও শূন্য। এখন তুর করে বেরোই শুনি অনেক জায়গার মধ্যে, এখনো বসে আছে। ওই যে হারমাতগুলো ঢুকেছে, কবে আবার ব্যাক করবে আমি জানি না। কষ্ট হয় যখন জনজাতির মহিলাদের ঘরের ভিতরে গিয়ে তাদের আসবাবপত্র ভেঙে দিচ্ছে, মহিলাদের উপর অত্যাচার করছে। 21 থেকে শুরু করেছে এখনো। আরে গণতন্ত্রই যদি মানো তো সব পার্টির অধিকার রয়েছে, আর আমরা হচ্ছি ন্যাশনাল পার্টি। যে কোনো জায়গায় যাব, অনেক সময় জলের কথা বলে মুখ্যমন্ত্রী সেখানে যাবে, কোনো মন্ত্রী কোথাও যাবে, আগের থেকে সেখানে আটকিয়ে দেওয়া যাতে না যেতে পারে। কি অদ্ভুত এই যে কত ঘটনাগুলো চলছে। আজকে আমরা সমাজপতিদের 2000 টাকা করে, আমাদের সরকার আসার পর 2000 টাকা করে তাদেরকে সাম্মানিক দিয়েছি। এখন আমরা কিছুদিন আগে এই ক্যাবিনেটে ডিসিশন নিয়ে আমি সমস্ত মিনিস্টারদের বললাম যে ওনারা সমাজের জন্য কাজ করছেন। আর আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের পার্টির যে চিন্তা ভাবনা যে সমাজ পরিবর্তন খুব দরকার। সমাজের পরিবর্তন করলে যারা সমাজে কাজ করছে তাদেরকে এটা এরকম না যে কাউকে এটা ভাতা দেওয়া হচ্ছে, তাদের সম্মান দিচ্ছি আমরা। 2000 থেকে 5000 আমরা করেছি এবং 19টি জনজাতি গোষ্ঠী আছে। কিন্তু পরবর্তী সময়ে আমি দেখলাম প্রায় 40-এর উপরে জনজাতি গোষ্ঠী, ছোট ছোট জনজাতি গোষ্ঠী ত্রিপুরাতে এখনো আছে। এখনো অনেকে কম এক্সটিংক্ট হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি বললাম সবাইকে বাঁচাতে হবে। তাদের কৃষ্টি সংস্কৃতি, তাদের পরম্পরা আলাদা। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি, আমাদের পার্টি এগুলো চায় যে কাউকে হারিয়ে আমরা যেন না হারাই। তাদেরকে বাঁচানোর জন্য আমাদের বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের ডিপার্টমেন্ট খুলেছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করছে। তাদেরও যে প্রধান আছে, কেউ রায় আছে, কেউ সমাজপতি আছে, চৌধুরী আছে, তাদেরকে 5000 টাকা করে দেওয়ার জন্য আমি বলেছি বন্ধুগণ। বিভিন্ন সাব ডিভিজনাল হসপিটাল, সাব ডিভিজন মে, ডিএম অফিসে। এবার এই গভর্নমেন্ট আমরা কিছুদিন আগে ডিসিশন নিলাম যে শুধুমাত্র টিসিএ সমকক্ষ, আমাদের টিসিএস সমকক্ষ অফিসার আমরা নিযুক্ত দিয়েছি সব সাব ডিভিশনে এবং ডিস্ট্রিক্টে। তাদের কাজ হবে যতগুলো দিল্লির, আমাদের সেন্ট্রালের যেসব প্রকল্পগুলো আছে, আমাদের রাজ্যের যে প্রকল্প, সেগুলো তারা খালি শুধু দেখবে। আমরা এইভাবে আমরা কাজ করছি বন্ধুগণ। আজকে এডুকেশনের কথা বলুন, ওনারা চাইছেন এখানে যাতে এডুকেশন কম থাকে, কম হয়, জনজাতিরা যাতে কম বুঝে। আর মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন প্রতিটা ব্লকে আমি এই যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল করব। ত্রিপুরাতে অলরেডি 2018-র আগে মাত্র 4টা শুধু একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুল ছিল। এখন কটা স্যাংশন হয়েছে? 21টা। 12টা অলরেডি শুরু হয়ে গেছে, 6টা এই মার্চের মধ্যে হবে যা আমাকে বলা হয়েছে, বাকিগুলো সামনের বছরে হবে। এরপরও আমি দিল্লিতে গেছি, গিয়ে এই যে ব্লকের মধ্যে করলেই হবে না, তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। 50% ওই লোক সংখ্যার 50% সেখানে থাকতে হবে জনজাতি। শুধু তাই নয়, সেখানে 20,000 মিনিমাম থাকতে হবে।
সেখানে আমি গিয়ে বললাম কিছু রিল্যাক্সেশন দিয়ে যদি দেন তাহলে আরও 15টার জন্য আমি দাবি করে এসেছি। একলব্য মডেল রেসিডেন্সিয়াল হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, বিভিন্ন জায়গায় আজকে ফুটবল, এই যে জনজাতিদের মধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের এখন নেশার দিকে ঝুঁকে যাচ্ছে ওখানে, এবং এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা মানে কনস্পিরেসি যে সবাইকে এই ড্রাগসের মাধ্যমে বুথ করে রাখুন। শুধু জনজাতি না, জাতিদের মধ্যে বিভিন্ন জায়গায় যারা মাইনরিটি তাদের মধ্যেও করছে সেই বিষয়। আমরা সেই দিকে আমরা কাজ করছি, আমরা ধরছি, কিন্তু এগুলো আপনাদের নজর রাখতে হবে। আমরা এখানে যারা জনজাতি এলাকায় আছে আমরা একটা স্লোগান দিয়েছি, যারা হোস্টেলগুলো আছে, যে ফুটবল একটা খেলা নিয়ে, ফুটবল ইজ এ গেম, ড্রাগ ইজ দ্য সেম, এই স্লোগান নিয়ে আমরা কাজ করছি। বন্ধুগণ, একের পর এক প্রায় 4 থেকে 5টা এই যে টার্ফ ফুটবল গ্রাউন্ড আমরা তৈরি করেছি। আমি দেবভক্তি জমাতিয়া আমার সাথে অ্যাথলেটিক্স করতো, ওর নামে, এটা ও নেই এখন, ওর নামে আমরা এই বাদারঘাটে তার নামে ওই ট্র্যাক, দেবভক্তি জমাতিয়া যে ট্র্যাক, যা দৌড়ানের যে ট্র্যাক হয় সেই ট্র্যাক ওনার নামে উৎসর্গ করেছি। আমরা এইভাবে কাজ করি, জনজাতিদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি একের পর এক। এরকম যদি পুরো বলি শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রীর নামে আজকে ভগবান বিরসা মুন্ডার নাম আগে তো আমরা এত শুনিনি। এই জনজাতিদের জন্য, জনজাতিদের দেশের জন্য উনি যেভাবে ইংরেজদের বিরুদ্ধে উনি বলিদান হয়েছেন তাকে সম্মান দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজি। 150 বছর পূর্তি উপলক্ষে অনেকগুলো উনারকে মনে রাখার জন্য অনেক স্কিম বানিয়েছে, একের পর এক স্কিম করেছে জনজাতিদের জন্য। বন্ধুগণ, আমি আবার বলবো, আপনারা বিভ্রান্ত হবেন না, সাহস সঞ্চয় করুন। যারা আপনাদেরকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করুন। কাউকে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। जो डर गया समझो मर गया, डरना नहीं। ত্রিপুরা সরকার আপনাদের পাশে আছে, আমাদের ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে আছে। যেখানে এই ধরনের জবরদস্তি হবে আমরা আমাদেরকে সেখানে আপনারা পাবেন। এই বলে আমার কথা বলা শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।